আজকে আমরা দেখব ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং হচ্ছে কেস আর বিভিন্ন ধরনের কালার ইফেক্ট, কালার হাইলাইট এবং কালার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। প্রথমে আমরা শুরু করি ফন্ট ফ্যামিলি দিয়ে। আমরা প্রথমে যদি হোমের ভিতরে আসি তাহলে এখানে দেখতে পাই যে টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট অটোমেটিক সিলেক্ট করা আছে, বাট এটা অফিস 2007-এর ভার্সনে টাইমস নিউ রোমানটা অটোমেটিক থাকে, বাট যারা হচ্ছে আমরা আপডেট ভার্সনগুলো ইউজ করি যেমন অফিস 2010, 2013, 2016, 2019, তো তাদের ওখানে ক্যালিব্রিটা থাকতে পারে, ক্যালিব্রি। তো আমরা এখান থেকে একটা ফন্ট নিলে হইল, সমস্যা নাই, ইংলিশ ফন্ট। তো এটা হইল ফন্ট ফ্যামিলি, যেটার নাম হচ্ছে ক্যালিব্রি। এরকম অনেক হাজার হাজার এখানে ফন্ট আছে। আমরা এর আগেও পড়ছি যে আসলে ফন্ট ফ্যামিলি জিনিসটা কি। ফন্ট ফ্যামিলি হচ্ছে বিভিন্ন ধরনের ভাষার জাত বা ভাষার বিভিন্ন ধরনের স্টাইল, যেখানে তাদের ফন্টের সাইজ অর্থাৎ তাদের পরিমাপটা কেমন হবে, তারা কত বড় বা ছোট হবে, চিকন হবে না মোটা হবে, সেটা বোঝা যায়। এবং তাদের লেখাটার একটু স্টাইলগুলা ভিন্ন হয়। যখনই ফন্ট ফ্যামিলি এর নামটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি ফন্ট আলাদা নিব, তখনই তার কিছু স্টাইল আলাদা হবে। যেমন আমি যদি ক্যালিব্রিটা সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এখানে কিছু লিখি, আমি লিখলাম হচ্ছে ক্যালিব্রি ফন্ট সাইজ, তো ক্যালিব্রি লিখছে। এই লেখাটা নর্মালি এরকম, বাট আমি ইন্টার দিয়ে যদি যখন এই ফন্ট ফ্যামিলিটা পাল্টাবো, আমি যদি দেই বার্লিন সানস এফবি, এটা যদি ক্লিক করি, এখন যদি আমি লিখি ক্যালিব্রি, এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফন্টেরই অটোমেটিক কিছু পার্থক্য হয়েছে, একটা একটু মোটা হয়েছে, গাঢ় হয়েছে। তো এরকম ভাবে আমি যদি আরো অন্য কিছু ফন্ট নেই, যেমন এখানে আলজেরিয়ান যদি আমি ক্লিক করি এবং এখানে লিখি ক্যালিব্রি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই ফন্টের স্টাইলটা আগের দুইটা থেকে সম্পূর্ণ আলাদা। তো এই জিনিসটাই হচ্ছে ফন্ট ফ্যামিলি, আর আমরা এগুলাকে ফন্ট হিসেবেও বলে থাকি। তো এখান থেকে আমরা অনেক ফন্ট আছে। বাংলার জন্য আমাদের অনেক ফন্ট, বাংলার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে সচরাচর বিজয়, যেটা এটার জন্য হচ্ছে সুতুনি এমজে, বা এখানে আমি যদি লিখি সুতুনি এমজে, তাহলে এইটা আমাকে লিখতে হবে। আর না হলে এই যেখানে ঝড় ও সফু হগ ও আছে, এটা সিলেক্ট করতে হবে, এটা বাংলার জন্য। বাংলা আমরা পরে শিখবো, আপাতত ইংলিশে থাক। আমি ক্যালিব্রি ফন্ট নিচ্ছি, নিয়ে আমি আমার লেখাটা লিখতে পারি। তো এইভাবে আমরা চাইলে যে কোনো ফন্ট নিতে পারি, আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এরপরে আমি ডান পাশে যদি আমার মাউস নিয়ে যাই, দেখতে পাচ্ছি এখানে 11 লেখা, অর্থাৎ 11। তো এইখানে হচ্ছে ফন্টের সাইজ বা ফন্টের একটা যে মাপ আছে, সেটা আমি চাইলে এটা এখানে মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে লিখেও কম বেশি করতে পারি। আমি যদি এখানে দেই ফন্ট ফ্যামিলি 25, এতক্ষণ ছিল 20, দিয়ে যদি আমি এন্টার দেই, এতক্ষণ ছিল 11, এখন হলো 25। আমি যদি এখন লিখি, আমরা দেখতে পাচ্ছি কি এই লেখাটা একটু বড় হয়ে গেছে আগের লেখাগুলোর তুলনায়। তো এটা হলো ফন্ট সাইজ। তো নর্মালি আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে 12, অনেকে আমরা 11 লিখি লেখার সুবিধার্থে। তো আমরা এভাবে যদি আমার ডকুমেন্টের লেখাগুলোকে বড় করার প্রয়োজন পড়ে, আমি এভাবে ফন্টের সাইজ বড় করতে পারি। এছাড়াও ফন্টের সাইজ বড় করার আরো অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো আমরা এখন আস্তে আস্তে দেখব। তো 1 নাম্বার পদ্ধতি হচ্ছে কি, এখানে মাউস নিয়ে গিয়ে হোভার করে এই জায়গায় কিবোর্ড দিয়ে লিখতে পারি, অথবা এর ডান পাশে একটা অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে। তো এগুলা হলো ফন্টের সাইজ, এগুলো আমি মাউস দিয়ে ক্লিক করে করেও চেঞ্জ করতে পারি। যেমন আমি দিচ্ছি 28, তো এখন 28 চলে আসলো। এখন যদি আমি আবার ক্যালিব্রি শব্দটা লিখি, দেখতে পাচ্ছি এইটার থেকে এটার লেখার সাইজটা একটু বড় হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে 28, মাউসটা যদি এখানে নিয়ে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ হয়ে গেছে 25। একটু যদি উপরে নিয়ে যাই, এই জায়গায় আমার মাউস কার্সর থাকা অবস্থা আমার ফন্ট সাইজ হচ্ছে 11। তো এইভাবে আমরা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাউস যখনই আমি নিয়ে যাচ্ছি, এখানে ফন্ট সাইজ আর ফন্ট ফ্যামিলি চেঞ্জ হচ্ছে। একটু খেয়াল করে দেখি, আমি যদি আমার মাউসের কার্সরটা এখন সেকেন্ড লাইনে নিয়ে যাই, এখন দেখি আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ 11 আছে। এখন যদি নিচে যাই,
এখন দেখি আবার চেঞ্জ হয়েছে, আলজেরিয়ান ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 11। বাট এবার যদি আমি নিচে যাই, এবার আমি দেখব কি আবার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে কত হয়েছে, 25 হয়েছে ফন্ট সাইজ, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে ক্যালিব্রি। ঠিক আছে, তো এইভাবে চাইলেও ফন্ট সাইজ আর ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারি। এখন লেখার আগেও চেঞ্জ করতে পারি, অথবা আমি এটা আগে সিলেক্ট করলাম, করে আমি এখন এর একটা ফন্ট ফ্যামিলি আলাদা দিয়ে দিতে পারি। যেমন আমি দিলাম এটা দিলাম বদনী এমটি ব্ল্যাক। এই যে এটার ফন্ট আবার একটু আলাদা হয়ে গেল, স্টাইলটাই আলাদা হয়ে গেল। তো এইভাবে আমি ফন্ট ফ্যামিলি আমার ইচ্ছা মতো নিয়ে আমার কাজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ কম বেশি করার জন্য আমরা আরও একটা উপায় করতে পারি। সেটা হচ্ছে কি, এই মাউসের মাধ্যমে ক্লিক করেই এই যে ফন্ট সাইজের পাশে কিছু লেখা আছে এ, দুইটা এ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো একটা যেটা এ এবং এর সাথে একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিকে, আর এর পাশে যে এটা আছে এটা একটু ছোট করে, আর এখানে অ্যারো চিহ্নটা হচ্ছে নিচের দিকে। তো একটা হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি করা, আর একটা হচ্ছে ডিক্রিজ অর্থাৎ ফন্ট সাইজ ছোট করা। তো এখানে আমি যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার ফন্ট কি হবে, ছোট হবে। তার আগে আমি কাকে ছোট বা বড় করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, করে আমি চাচ্ছি এই শব্দটাকে আমি একটু বড় করব। তো মাউস নিয়ে গিয়ে এই এতে ক্লিক করব, আমরা নিচে বডিতে লেখাতে লক্ষ্য করব, আর এখানে ক্লিক করব, ওই লেখাটা বড় হবে। ক্লিক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কি আমার এখানে ফন্ট সাইজ অটোমেটিক 72 হয়ে গেছে, আর এখানে লেখাটাও অনেক বড় হয়ে গেছে। তো আমি চাইলে আবার এটাকে সিলেক্ট করে এবার ছোট করব। তো কি করতে পারি, এখান থেকে এই এতে ক্লিক করলে আমার লেখাটা ছোট হয়ে আসবে। একটু আগে এটা 72 ছিল, এবার হয়েছে 36। আমি যদি আরো কমাই তো আরো ছোট হবে। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি দেখাই দিই। যখন আমি এখান থেকে ফন্ট সাইজ অটোমেটিক কম বেশি করব মাউসের ক্লিকের মাধ্যমে, তখন এখানে একটা ধারাবাহিকতা আছে, অর্থাৎ কিছু স্টেপ পর পর ফন্ট সাইজ বৃদ্ধি পাবে আবার কমবে, এর মাঝখানে স্টেপগুলো আবার ফলো করবে না। যেমন ক্লিক করি, এখানে আছে 8, 9, 10, 11, 12, 14, 12 পরে 14, 13 নাই, তারপর আছে 16, 18, মাঝখানে বেজোড় সংখ্যাগুলো কিন্তু নাই। এরপর আছে 24, 26, 28, 26 পরে 27 নাই, 28 আছে, 28 পরে ডিরেক্ট জাম্প করে 36 গেছে, তারপর 48, তারপর 72। তো আমি যখন এখান থেকে ক্লিক করব আমি এইভাবে পাবো, এর মাঝখানের ফন্টের সাইজগুলো আর পাবো না। যেমন বেজোড় সংখ্যা যেগুলো আছে, তারপর 36 থেকে 37 থেকে 47 মধ্যে যেটা আছে সেটা পাবো না, 49 থেকে 71 মধ্যে কোনো ফন্ট আমরা এখানে পাবো না যদি এখান থেকে ক্লিক করি, অথবা এই এ থেকে ক্লিক করি। তো সেক্ষেত্রে আমি কিভাবে পাবো, আমার যদি 72 উপরে ফন্ট সাইজ দরকার হয়, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে মাউস নিয়ে গিয়ে আমাকে টাইপ করতে হবে যে 80 দিয়ে যদি আমি এন্টার দেই, আমার সিলেক্ট করা লেখাগুলি এরকম ভাবে বড় হয়ে যাবে। তো আমি এইভাবে করতে পারি। যদি আমার এই লাইনের এই ভ্যালুগুলো দরকার না হয়, তো আমি এদের বাইরে গিয়ে এখানে টাইপ করে দিতে পারি। এছাড়াও আরেকভাবে আমরা করতে পারি, যাকে আমরা বড় বা ছোট করব, বা লেখার শুরুতে ধরি আমি এই ক্যালিব্রির লাস্টের শব্দটাকে কি করব, বড় করব। তাহলে কি করব, কিবোর্ড থেকে আমি প্রেস করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল, তার সাথে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সাইন, অর্থাৎ কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই দুইটা যদি বাটন আমি যদি প্রেস করি, তাহলে লেখাটা হবে কি, বড় হবে। আমি কয়েকবার প্রেস করি, দেখা যাচ্ছে আমার লেখাটা বড় হচ্ছে। আর এই ক্ষেত্রে আমার লেখার সাইজ কত বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে শো করতে পারতেছি, অর্থাৎ দেখতে পাচ্ছি। এখন আছে আমার 43, আমি যদি আবার এটা বাড়াই কন্ট্রোলের সাথে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমার এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে। আবার আমি যদি এটা কি করতে চাই, ছোট করতে চাই, তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন আমাকে ক্লিক করতে হবে। আমি কয়েকবার ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি আমার ফন্ট সাইজ কমতেছে, 48, 47, 46, 45, 44, 43, 42, 41। তো আমরা এভাবেও ফন্ট সাইজ কম বেশি করতে পারি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এছাড়াও আমরা ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি আরেকভাবে
চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে শর্টকাট কমান্ড Ctrl+D, তার মানে হচ্ছে ফন্ট কাস্টমাইজ। তো সেটা ক্লিক করি। যাকে করব তাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করব, অথবা লেখার আগে সিলেক্ট করে দিলে পরের ডকুমেন্টটা বা পরের লেখাগুলো আমার ওই নিয়মেই যাবে। তো আমি এখানে চাচ্ছি ক্যালিব্রি এটুকে কপি করে নিচে লাইনে লিখলাম পেস্ট। আমি চাচ্ছি এর ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ দুইটাই পাল্টাবো। তো কি করব, Ctrl+D কিবোর্ড থেকে প্রেস করব। এখন দেখি এই যে দেখুন এখানে ফন্ট কি আছে, ক্যালিব্রি। এখান থেকে আমি যে স্ক্রল করে যে কোনো ফন্ট ফ্যামিলি নিয়ে নিতে পারি। তো আমি দিলাম বদনী এমটি থাক, এটা দিছিলাম একটু আগে, ব্ল্যাক অ্যাডার আইসিটি এটা দিলাম। এই যেখানে ডেমো দেখাচ্ছে এখানে হচ্ছে ফন্টের স্টাইলটা রেগুলার না ইটালিক না বোল্ড, আমি চাচ্ছি রেগুলারই থাক, অথবা চাইলে আমি বোল্ড ইটালিক ব্যবহার করতে পারি। দিলাম ইটালিক। আর কি দেবো, ফন্ট সাইজ। এই যে এখান থেকে আমি ফন্ট সাইজ যে কোনো একটা চয়েস করতে পারি, অথবা এখান থেকে লিখে দিতে পারি। আমি দিলাম 75 দিয়ে ওকে। এখন আমি দেখি আমার ক্যালিব্রি লেখাটা দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এখানে ইটালিকটা তুলে দিতে পারি, এই যে দিয়ে দিলাম, লেখাটা আমার সোজা হয়ে গেছে। তো এইভাবেও এই ধরনের ফন্ট ফ্যামিলি আমরা নিতে পারবো। তো আশা করছি আমরা 3-4টা উপায়ে ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে কেস কি জিনিস। কেস বলতে আসলে আমাদের লেখার বিভিন্ন স্টাইল হতে পারে। তো আমরা এখানে যাই, এই যে এ আছে ডাবল এ, এখানে তীরচিহ্নতে ক্লিক করলে আমরা কয়েক প্রকারের কেস পাবো। ক্লিক করি, এখানে 5 প্রকারের কেস আছে এই যেগুলা। তো আমি এগুলাকে একটু লিখে ফেলি আমার এই বডিতে। আচ্ছা, তো কেস হচ্ছে আমার 5 প্রকার। একটা হচ্ছে সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আর একটা হচ্ছে টগল কেস। তো আমি এখানে এদের নামগুলাও লিখছি আর এদের একটা করে স্যাম্পল দেওয়ার চেষ্টা করছি কিভাবে। তা আমরা একটু পরে এই প্যারাগ্রাফটাতে ইউজ করে করে দেখবো যে আসলে কেস জিনিসটাকে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি আবার এখানে মেনু বারে চলে যাই এবং কেসের এখানে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস। নর্মালি আমরা ইংলিশে লিখলে আমরা সেন্টেন্স কেসই ব্যবহার করি, কারণ সেন্টেন্স কেস জিনিসটা হচ্ছে যে কোনো লাইন বা সেন্টেন্স আমরা যখন লিখবো, একটা বাক্য যখন লিখবো ইংলিশে, এই বাক্যের প্রথম অক্ষরটা হবে বড় হাতের এবং বাকি সব যে আলফাবেটগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, সেগুলো হবে ছোট হাতের। তো এখানে ওই ডেমো দেওয়া আছে এবং শেষে একটা ফুল স্টপ দেওয়া আছে, কিন্তু বাকি এগুলোতে কোথাও ফুল স্টপ দেওয়া নেই। এটা কেন দিছে? কারণ একটা সেন্টেন্স যখন শেষ হবে আমরা অবশ্যই ফুল স্টপ দিব, এবং এরপরে যে সেন্টেন্সের শব্দটা শুরু হবে তার প্রথম অক্ষরটা আবার হবে বড় হাতের, যেটা এখানে এই এসটা বড় হাতের আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে, লোয়ার কেস। লোয়ার কেস কি জিনিস? লোয়ার কেস হচ্ছে স্মল লেটারের লেখা, অর্থাৎ সবগুলা লেখা আমার ছোট হাতের হবে। এখানে আমি দেখতে পাচ্ছি লোয়ার কেস বানানে কোনো বড় হাতের অক্ষর নাই, বাট একটু আগে সেন্টেন্স কেসে এসটা বড় ছিল। তো এটাই হলো এই দুইটার মধ্যে পার্থক্য। তাহলে আমি যদি ছোট হাতের লিখতে চাই তাহলে হবে লোয়ার কেস। এরপর আসে কি আপার কেস। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের প্রত্যেকটা নামের সাথে এদের ডেমোটা দেওয়া আছে, অর্থাৎ স্যাম্পল দেওয়া আছে। সেটা কি আপার কেসে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের অক্ষর হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটাই হচ্ছে আপার কেস। এরপর কি আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা কি করছে, প্রত্যেকটা শব্দের প্রথমে যে ক্যারেক্টারটা আছে সেটা হবে বড় হাতের এবং বাকি সবগুলাই ছোট হাতের। যেমন আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটালের সিটা হচ্ছে বড় হাতের, বাকিগুলো ছোট। ইচের ইটা বড় হাতের, বাকিগুলো ছোট। ওয়ার্ডের ডব্লিউটা বড় হাতের, বাকিগুলা ছোট। তো এটাই হচ্ছে এর বিশেষত্ব, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমগুলাকে বড় হাতের করবে, বাকিগুলাকে ছোট হাতে করবে। তো এই ক্যাপিটাল ইচ ওয়ার্ডের বিপরীত হচ্ছে টোগল কেস। এই যে এটা কি করে, প্রতিটা শব্দের প্রথম যে অক্ষরটা আছে সেটাকে ছোট হাতের লিখবে এবং বাকিগুলা বড় হাতের, যেমনটা এখানে লিখছি। টোগলের টিটা ছোট হাতের, বাকিগুলা বড়, এবং কেসের সিটা ছোট হাতের, বাকিগুলা বড়। তো এটা কখন করতে হয়, এই কেসগুলো চেঞ্জ করতে হয় কোনো
লেখার প্রথমেই অথবা লেখাটা লেখা হলে তারপর সিলেক্ট করে আমরা এখান থেকে যদি একটা যে কোনো কেস চেঞ্জ করে দেই তো আমার লেখার ফরম্যাটটা এগুলা স্টাইল হয়ে যাবে। তো আমাদের সব থেকে বেশি প্রয়োজন পড়ে সেন্টেন্স কেসটা, আবার কিছু কিছু ক্ষেত্রে আপার কেসেরও দরকার হয়। তো আমরা এখানে আপার কেসটা একমাত্র আমরা আমাদের কিবোর্ডে ক্যাপস লক চাপে লিখতে পারি, অথবা যদি আমি কোনো টেক্সট লিখে ফেলি তারপর যদি আমার আপার কেসের দরকার হয় সেক্ষেত্রে আমি এখান থেকে চয়েস করে নিতে পারি। তো আমি এখানে 5টা কেসের টাইপ লিখছি, ভালো কথা, তাদের সাথে তাদের ডেমোটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি সেই প্যারাগ্রাফে, এই যে প্যারাগ্রাফটা, এটাকে আমি কি করব, কপি করব 5 বার, কয়বার, 5 বার। এখানে করলাম কন্ট্রোল ভি, এতটা লাইনের দরকার নাই, এ পর্যন্ত থাক, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমি 5 বার নিলাম এই প্যারাগ্রাফটা 5টা কেস দেখানোর জন্য। তো আমার এখানে অটোমেটিক যেই প্যারাগ্রাফটা অটোমেটিক এখন অন করা আছে, এগুলোর আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের। সবাই একটু আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবো এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের, কেউ ছোট হাতের নাই। তো আমি যদি এখন আমার কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখে ফেলি বড় হাতের, তো আমি যদি চাই এখন এটা আমাকে কি করতে হবে, সেন্টেন্স কেসে লিখতে হবে অথবা লোয়ার কেসে লিখতে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে কি আমি এটা ডিলিট করে আবার প্রথম থেকে লিখবো না। ওই সময়টা যেন আমার নষ্ট না হয় তার জন্য আমি এটা সিলেক্ট করে চলে যাব কেসে এবং এখান থেকে দিব সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কি ক্লিক করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখি কি চেঞ্জ হয়েছে, সেন্টেন্স কেসে কি হয়েছে, আইটা বড় হাতের, অর্থাৎ সেন্টেন্সের প্রথমটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। বাংলাদেশে বিটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। যেখানে ফুল স্টপ শেষ হয়েছে তারপরটা হবে বড় হাতের, বাকি সব ছোট হাতের। বাট একটু আগেই এটা কি ছিল, সবগুলাই বড় হাতের অক্ষর ছিল। তো আমার সময় বাঁচানোর জন্য আমি এইভাবে করতে পারি, অথবা আমি লেখার প্রথমেও যদি আমি ঠিক করে লিখি তাহলে আবার এটার দরকার পড়বে না। তো এটা ছিল সেন্টেন্স কেস। এরপরে প্যারাগ্রাফ, এটাতে আমরা যাই, এটুকু সব বড় হাতের আছে, আমি এটাকে চেঞ্জ করব, ক্লিক করি, এখান থেকে কি দিব, লোয়ার কেস, ক্লিক করি। এই যে দেখি সবটাই কি হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে, এখানে কোনো বড় হাতের অক্ষর নাই, বিও বড় হাতের না, আইও বড় হাতের না, এলও বড় হাতের না। এটা হচ্ছে লোয়ার কেস। তো এখন আপার কেস বোঝার জন্য কি করব, আপার কেস বোঝার জন্য আমি এইটুকুকে কপি করব, কপি করে এন্টার দিয়ে পরে এটাকে আবার লিখব, কন্ট্রোল ভি। তো এই লোয়ার কেসে সব লেখাটাকে কি করব, আমি এবার আপার কেসে কনভার্ট করব। তো আমি মাউস নিয়ে যাই, তার আগে সিলেক্ট করে নিব, অবশ্যই সিলেক্ট করা হলে কেসে যাব, কেসে গিয়ে আপার কেস ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আপার কেস। আচ্ছা, এরপরে একটা কি আছে, এই যে এটা আমি দেখতে পাচ্ছি সবগুলো লেখা আমার কি বড় হাতের, কেউ ছোট হাতের নাই। এবার এই কেসকে আমি আবার চেঞ্জ করব, ক্লিক করি, এখান থেকে কি দিব, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্লিক করি। এখন আমি দেখি প্রত্যেকটা শব্দের প্রথম যে অক্ষরগুলো আছে এগুলো সব হয়েছে কি বড় হাতের, বাকিগুলা সব ছোট হাতের। এই প্যারাটুকুতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো প্রথমটা বড় হাতের, বাকি সবগুলাই ছোট হাতের, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমগুলাকে বড় করা হয়েছে। বোঝা গেছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড জিনিসটা কি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমি দেখি, আমি এই টোটাল প্যারাটাকে সিলেক্ট করলাম, করে এটা যেহেতু আপার কেসে আছে আমি এবার দিব টগলে, এখান থেকে গিয়ে কেস চেঞ্জ করি, ক্যাপিটালাইজ দেখা শেষ, এবার টগল ক্লিক করি। এবার দেখি দেখা যাচ্ছে যে কি প্রত্যেকটা, সরি এটা নেয়নি, আবার দেই, এখান থেকে টগল কেস, এই যে। তো এইভাবে যদি আমি সিলেক্ট করি আমার লেখাটাকে, আমি যদি প্রথমে সেন্টেন্স কেসে নেই, নিয়ে আমি যদি কি করি আবার টগল কেস করি, তাহলে আমি দেখতে পাবো আমার লেখাগুলা
টগল হয়ে গেছে। এই টগল তো একটু এলোমেলো হচ্ছে, বাট হয়ে যাবে। নর্মাল করি, নর্মাল করে আবার টগলে দিই। একটু ঝামেলা করতেছে, বাট এবার ঠিক হয়েছে। টগলটা কি করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অক্ষরগুলা ছোট হাতের করে দিছে। আই ছোট হাতের, বি ছোট হাতের, আবার আই ছোট হাতের, বি ছোট হাতের। তো এভাবে টগল কেসটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে লেখাটা আছে সবটাই, এটাকে আমি করব সেন্টেন্স কেসে। আপাতত আছে আপার কেসে, আমি এখানে যাই করব সেন্টেন্স কেস। এখন দেখি প্রত্যেকটা আবার আগের মতো হয়েছে। এটা বড় হাতের, বাকি সব ছোট হাতের, ফুল স্টপ, তারপর আবার বড় হাতের ক্যারেক্টার। তো এই ছিল আমার কেস। এইভাবে আমরা কেস চেঞ্জ করতে পারি। এরপরে আমরা দেখব কালার। আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট পর্যন্ত দেখছি, তো এখন আমরা দেখব হচ্ছে কালার। কালার জিনিসটা কি, এখানে হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা যে লেখাগুলো লিখতেছি প্রত্যেকটারে কি আমরা একটা ইফেক্ট দিতে পারি। কিভাবে, আমি চাইলে আগেও টেক্সট ইফেক্ট সিলেক্ট করে রাখে, তারপর যদি আমি কিছু লিখি, যেমন ক্লিক করে এটা দিলাম, আমার এখানে মাউস ছিল ওই জন্য এটা অটোমেটিক কাজ করছে। আমি লিখলাম কানাডা। তো এই কানাডাকে আমি যদি টেক্সট ইফেক্ট দিয়ে সিলেক্ট করে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা, একটু জুম করি, লেখাটা কি হয়েছে একটু আলাদা রকম হয়ে গেছে। এটাই হচ্ছে টেক্সট ইফেক্ট। আমি চাইলে এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে অন্য কালারের ইফেক্ট এখানে দিতে পারি, যেরকম, এতে একটু লেখাগুলো সুন্দর দেখায়। একেও সিলেক্ট করি, করে এখান থেকে আমি এটা দিলাম, এই যে টেক্সট ইফেক্ট হয়ে গেছে। তো আমি চাইলে এভাবে যতটুকু ইচ্ছা আমি টেক্সট ইফেক্ট দিয়ে দিতে পারি, হেডলাইন তৈরি করতে পারি। এখান থেকে যে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, এগুলো আমরা ডিফল্টভাবে নিজেরাও তৈরি করতে পারি। যেমন আউটলাইনে কোন কালারটা আসবে সেটা আমি দিলাম, ধরে দিলাম ইয়েলো, যে ইয়েলো আসছে। আবার আমি ধরতেছি এই টেক্সটার আমি কি করব, শ্যাডো দিব, শ্যাডো একটা দিব, কোনটা দিব, এটা দিলাম, এই দেখি যে নিচে একটা শ্যাডো চলে আসছে। আবার আমি চাচ্ছি একে আমি কি দিব, এখান থেকে আমি রিফ্লেকশন দিব। রিফ্লেকশন তো আমরা বুঝি প্রতিবিম্ব, তো আমি এই যে একটা রিফ্লেকশন দিলাম, এই যে নিচে জলছাপ চলে আসলো, এটাই হচ্ছে আমার রিফ্লেকশন। আমরা না চাই, যদি না চাই তাহলে এখানে ক্লিক করে এখান থেকে গিয়ে যেটা যেটা দিছি সেটাতে ক্লিক করে যে নো রিফ্লেকশন দিয়ে দেব। এটা দেখুন আমার রিফ্লেকশনটা চলে গেছে। আমি যদি চাই এর নিচে শ্যাডোটা দিব না, এখানে ক্লিক করে শ্যাডোতে গিয়ে নো শ্যাডো এটাতে ক্লিক করব, আর নিচের এগুলো হচ্ছে শ্যাডো দেওয়া, নো শ্যাডো। আমার দেখুন কোনো শ্যাডো নাই। তো এইভাবে আমরা চাইলে শ্যাডো টেক্সট ইফেক্ট দিতে পারি। তো আমি এটা কন্ট্রোল জেড করি, আমার শ্যাডো আর রিফ্লেকশনটা থাক, এই যে এই অবস্থায় থাক, কারণ পরবর্তীতে এটা আমার দরকার আছে। এরপরে আমি আসি, আমি যাচ্ছি আই লাভ মাই কান্ট্রি, এই ওয়ার্ডটুকুকে আমি কি করব, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। অর্থাৎ এই যে নীল কালার দেখা আছে, এটার একটা আমি কালার দিব। এখান থেকে ক্লিক করে, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি। ক্লিক করব, যেটা পছন্দ সেখান থেকে একটা কালার নিয়ে নিল, দিয়ে দিলাম আমি এই পিঙ্ক কালারটা। এই দেখা যাক, এই যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি বাংলাদেশের আমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে যদি ক্লিক করি, অটোমেটিক যে কালারটা সিলেক্ট আছে পিঙ্ক কালার এটা হবে। আর যদি আমি চাই অন্য দিব, তাহলে এই অ্যারোতে ক্লিক করব, করে দিলাম খয়েরি কালার, এই যে চলে আসছে। এভাবে আমি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। দিলাম টিয়া কালার। তো আমরা আশা করছি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিতে পারবো। আর যদি আমার মনে হয় আমি এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো তুলে ফেলবো, তাহলে কি করব, সিলেক্ট করব, যতটুকু অংশ কালার দাও ততটুকু সিলেক্ট করব, করে এই ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে নো কালার, এই যে আমার মাদারল্যান্ডের কালারটা চলে গেছে। আমি চাচ্ছি যে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখবো না, সিলেক্ট করব
করে ব্যাকগ্রাউন্ড কালার গিয়ে নো কালার, যে বাংলাদেশ চলে গেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে আমি টেক্সট ইফেক্ট কাকে দিচ্ছি আর কাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। না হলে আবার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিছি এখানে, বাট আমি যে টেক্সট ইফেক্টে যদি সারাদিন নো কালার দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। আর একসাথে টেক্সট ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্যবহার করা যায়। এই যেমন আমি ইউজ করতেছি এখানে, এই যে কারণ এটা হল টেক্সটের ইফেক্ট লেখাটার জন্য, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের লেখার পিছনের অংশের জন্য। এই জন্য দুইটা একসাথে কখনোই ফাইট করবে না, দুইজনে একসাথে থাকবে এবং কাজ করবে। আচ্ছা, এরপরে আমি আসি টেক্সট কালার। এতক্ষণ আমরা যা লিখছি আমাদের ডকুমেন্টে এতদিন সবগুলো কোন কালারে আছে? ব্ল্যাক কালারে, তাই না? তো আমি চাইলে এই ব্ল্যাক কালারগুলো তুলে দিয়ে অন্য কালার দিতে পারি। কিভাবে? সিলেক্ট করব, করে এই আছে, এতে ক্লিক করলে এখন লাল কালার আছে, এই জন্য এই লাল কালারটা নিবে, এই যে। বাট আমি যদি চাই এখানে আমি অন্য কালার দিব, সিলেক্ট করব, করে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, ডান পাশে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিব আমার ইচ্ছা মতো। আমি যদি চাই মোর কালার, তো মোর কালার ক্লিক করে এখান থেকে একটা কালার নিতে পারি। দিলাম পিঙ্ক কালার, ওকে, এই যে পিঙ্ক কালার হয়ে গেছে। আমি যদি চাই এই এতটুকু অংশ আমি আরেকটা কালার দিব, তাহলে এখানে চলে যাব, সিলেক্ট করার পর তারপর আমি দিলাম ইয়েলো, এই যে ইয়েলো হয়ে গেছে। আমি চাচ্ছি এটা সিলেক্ট করে আবার আমি অন্য কালার দিব, এই আমি দিলাম হচ্ছে বেগুনি কালার, এই যে বেগুনি হয়ে গেছে। তো অবশ্যই সিলেক্ট করতে হবে, অথবা প্রথমে সিলেক্ট করে রাখতে হবে, তারপরে লিখতে হবে, তাহলে আমার কালার ইফেক্টগুলা নিবে। তো এইভাবে এখন আমি যদি চাই সবগুলা কালার, কাউকে কোনো কালার ইফেক্ট দিব না, আমি সিলেক্ট করব টোটালটাই, বা যতটুকু আমি চাচ্ছি যে যতটুকু কালার থাকবে না ততটুকু সিলেক্ট করে এখান থেকে গিয়ে এই যে প্রথমে যে ইয়েটা আছে এখানে না, এই যে অটোমেটিক আছে এখানে ক্লিক করব। অটোমেটিক মানে ব্ল্যাক কালার। এই যে আমার লেখাটা নর্মাল হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দেই, আমি নর্মাল রাখতে চাচ্ছি না, কালারই থাক আমার। এভাবে আমি কালার ইফেক্ট, কালার ব্যাকগ্রাউন্ড বা হাইলাইট কালার আর হচ্ছে কি টেক্সট কালার দিয়ে দিতে পারি। আশা করছি কারো ভুল হবে না। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমার বাকি থাকলো এখানে আছে একটা জিনিস ক্লিয়ার ফরম্যাটিং, আর আরেকটা জিনিস আছে, আমি মাউস নিয়ে যাচ্ছি ফরম্যাট পেইন্টার। কি? ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারটা আগে দেখি, তারপর ক্লিয়ার ফরম্যাটিংয়ে যাব। ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে কি একজনের কাছ থেকে তার হুবহুব স্টাইলটা নিয়ে আরেকজনকে দেওয়া। যেমন আমি এখানে যদি এই কান্ট্রিটাকে সিলেক্ট করি, করে একটু এর ফন্ট সাইজটাকে বাড়াই নেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 24 দিছি। তো আমি চাচ্ছি কান্ট্রিতে যেই ইফেক্টগুলো আমি ব্যবহার করছি, যে কালারটা ব্যবহার করছি, এরকম হুবহুব যে ফন্ট সাইজ ব্যবহার করছি হুবহুব আমি দিব কোথায়? মাই মাদারল্যান্ডে, এটুকু অংশে। তাহলে আমাকে কি করতে হবে? আমার মাউস কান্ট্রিতে থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, আমার অ্যারো চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ কার্সরটা একটু চেঞ্জ হবে। এদিকে তীর চিহ্ন আছে, বাট আমি লেখার উপরে নিয়ে আসি, দেখা একটা ব্রাশের মতো দেখা যাচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো আমার কার্সরটা একটা ব্রাশের মতো হয়েছে। কেন? কারণ এ চাচ্ছে আমি একে যে এই জায়গায় কার্সর রাখা অবস্থায় যেই স্টাইলগুলো দিছি, যা দিছি তা যেন অন্য কাউকে দিয়ে দিতে পারে, অর্থাৎ লেপন করে দিয়ে দিতে পারি। তো আমি এখন এটাকে যার উপরে নিয়ে যাই ড্র্যাগ করে ছাড়বো, সে ওই রকম হবে। যেমন আমি যদি মায়ের এখানে নিয়ে গিয়ে মাউসটা চিপে ধরে ড্র্যাগ করি ডানে অথবা বামে, আমার এই লেখাটাও ওই স্টাইলে হবে। এই যে ক্লিক করে ছাড়ে দিলাম, আমার কার্সরও এখন নর্মাল, আমার টেক্সটেরও একটা ইফেক্ট হয়ে গেছে। আর এই ফরম্যাট পেইন্টার একবার পেন করে দিলে দ্বিতীয়বার ফের আবার ছাড়ে দিবে। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের মতো করে আমি কি করব? পেইন্ট করব। সেক্ষেত্রে আমি কি করব? বাংলাদেশ এখানে কার্সর থাকা অবস্থা বা সিলেক্ট থাকা অবস্থা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, করে আমার ব্রাশটা একটু চেঞ্জ হয়ে যাবে, কার্সরটা যার উপর দিব তার উপর আমি রাখবো। দিলাম এই যে এটার উপর বাংলাদেশ মাই মাদারল্যান্ড। এই যে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই স্টাইলটা এখানে অটোমেটিক নিয়ে নিছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা এতক্ষণ এটাতে আমরা ব্যবহার করছি কালার টেক্সট ইফেক্ট,
আর এটাতে আমি ব্যবহার করছি কি টেক্সট ইফেক্ট, টেক্সট কালার, আবার হচ্ছে কি শ্যাডো ট্যাডো আর অনেক কিছু ইউজ করছি। তো এরকম যদি করতে চাই আমি ফরম্যাট পেইন্টার ব্যবহার করব, কারণ এখানে যা যা আমি করছি, রিফ্লেকশন দিছি, শ্যাডো দিছি, এগুলা কিন্তু আমার পরবর্তীতে মনে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অত কষ্ট করে মনে করার দরকার নাই, চেক করারও দরকার নাই, আমি জাস্ট ফরম্যাট পেইন্টার ব্যবহার করব, তাহলে হুবহুব ওই রকম হবে, কোনো 19-20 আর হবে না। তো আমি চাচ্ছি আই লাভ মাই কান্ট্রি, এই ইফেক্টটা আমি নিচে দিব। তো এখানে কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, চলে গেলাম বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ছাড়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি আমার লেখাটাও এরকম হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাও এরকম চলে আসছে। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি ক্লিয়ার ফরম্যাটিংয়ে। এখন আমি দেখি আমার এই ডকুমেন্টটাতে আমি এগুলা বিভিন্ন কালার দিছি, টেক্সট ইফেক্ট দিছি, টেক্সট হাইলাইট দিছি, এবং কি টেক্সটের সাইজও আমি অনেক কম বেশি করছি আমার এই সম্পূর্ণ ডকুমেন্টে। এই যে অনেক কিছু আমি লিখছি, যেমন এখানে ক্যালিব্রি লিখছি বারবার। তো আমি চাচ্ছি একটু ছোট করে দেখি, আমি চাচ্ছি এই জিনিসগুলো আমি কি করব, এত কিছু দরকার নাই, আমি সাদামাটা নর্মাল কিছু লেখা নিব, যেটা আমার কি 11 নাম্বার ফন্টে হবে, এবং কমন একটা ফন্ট ফ্যামিলি সবগুলোতে থাকবে, এবং এদের এত রং চং করা, ইফেক্ট করা কিছু থাকবে না, কারণ স্টাইল করা থাকবে না, নর্মাল আমি ফন্ট নিব। তো সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে কি ক্লিয়ার ফরম্যাটিং। কি ক্লিয়ার ফরম্যাটিং, সেটা করার জন্য কি করতে হবে, সম্পূর্ণ ডকুমেন্টটাকে সিলেক্ট করব, অর্থাৎ যতটুকু অংশ আমি নর্মাল করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করব, করে আমি যদি এতটুকু সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। আমি এখনো ক্লিক করব না, একটু পরে করব, কারণ আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে কি হয়, বাকি সব নর্মাল হয়। এই যেমন কালার ইফেক্ট, তারপরে স্টাইল, ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি সব নর্মাল হবে, বাট এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, হাইলাইট কালারটা আছে, এটা শুধু যায় না। এটা কিভাবে সরাইতে হয়, এটা একটা একটা করে সিলেক্ট করে এইখানে টেক্সটের হাইলাইটে গিয়ে নো কালার করতে হয়, সেক্ষেত্রে এটা চলে যায়। তো আমি তো একবার দেখি, সবটাই সিলেক্ট করব, করে সব ডকুমেন্ট সিলেক্ট করব, করে যাব ক্লিয়ার ফরম্যাটিংয়ে, জাস্ট একটা ক্লিক, আমার সব লেখা একই ফরম্যাটে হবে। প্রথমে যেই আমি টেক্সটটা ব্যবহার করছি ওই টেক্সটে হবে। আমার এখানে যে হেডিং ব্যবহার করা আছে তার জন্য এটা একটু এরকম হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আমার সব লেখা একই স্টাইল হয়েছে। এই যে একটা জিনিস এখানে একটু জুম করি, সেটা হচ্ছে কি এই যে ব্যাকগ্রাউন্ডটা যায়নি এদের, কেন যায়নি, ওই যে প্রথমে বলছি ক্লিয়ার ফরম্যাটিং ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরাইতে পারে না। এটা সরানোর জন্য আমাকে সিলেক্ট করতে হবে, করে টেক্সট হাইলাইট, এখান থেকে নো কালার, তাহলে নর্মাল হয়ে যাবে। এখান থেকে নো কালার, এই যে ঠিক আছে। তো এইভাবে ক্লিয়ার ফরম্যাটিং এর ব্যবহার করা যায়, আশা করি সবাই বুঝতে পারছি। তো আমি Ctrl Z দিয়ে আগের অবস্থা নিয়ে আসি, এই যে আগের অবস্থায় চলে আসছে আমার ডকুমেন্ট। এই যে উপরের দিকে গেলে দেখতে পাবো এই যে ক্যালিব্রি আছে, এরকম বড় ছোট হয়ে আছে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি ক্লিয়ার ফরম্যাটিং কি, ফরম্যাট পেইন্টার কি, টেক্সট ইফেক্ট কি, টেক্সট কালার কি, টেক্সটের ফন্ট সাইজ কি, ফন্ট ফ্যামিলি কি, তারপরে কেস কি জিনিস। তো আজকে এ পর্যন্তই থাক, এবং কি কি টাস্ক করলাম ওগুলো আমি একটু করে লিখে ফেলি। তো আজকে আমরা এইসব বিষয় দেখছি, পরের দিন আমরা বাকি সব দেখব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।